কাকলি সেনগুপ্তর কাছে আসবো, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। কিন্তু তার আগে একবার দেখাতে চাইবো পদত্যাগ করার পর একেবারে সেনার বিশেষ চপারে উধাও হয়ে গিয়েছেন, তাকে নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে কেপি শর্মা ওলি কোথায় রয়েছেন কেউ জানে না। এইটা হচ্ছে সেই মুহূর্তের ছবি যখন কেপি ওলির একেবারে বাসভবনের সামনে সেনার হেলিকপ্টার আসে এবং তারপর সেখান থেকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়। স্পষ্ট এই স্লোগান তোলা হয়েছিল, ওলি চোর দেশ ছোড়। একেবারে কেপি ওলি হচ্ছেন চোর। এই জায়গায় দুর্নীতির অভিযোগ সরাসরি ছিল। তারপর এই মুহূর্তে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, কোন গোপন আস্তানায় রাখা হয়েছে কেপি ওলিকে, সেটা কেউ জানে না। আমি এখানে কাকলিদির কাছে এই একটা বিষয় হচ্ছে, এইটা হচ্ছে তৃতীয় প্রতিবেশী দেশ ভারতের। 2022 থেকে যদি কাকলিদি দেখা যায়, শ্রীলঙ্কা বাংলাদেশের পর এই মুহূর্তে নেপাল। ঠিক কোন অবস্থান ভারতের এই মুহূর্তে হওয়া উচিত? তার কারণ প্রতিবেশী একটা দেশ, 1750 কিলোমিটার তার সঙ্গে সীমানা শেয়ার করে। ঠিক কিরকম কূটনৈতিক পদক্ষেপ ভারতের হওয়া উচিত? ভারতবর্ষ অলরেডি একটা স্টেটমেন্ট মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স দিয়েছে যে যারা স্ট্র্যান্ডেড ইন্ডিয়ানস, মানে যারা নেপালে আছেন এবং তারা এখনও ফিরতে পারেননি দেশে, তাদের ক্লোজলি তারা মনিটর করছে, মানে আমাদের সরকার। এবং তাদের খুব কশাস থাকতে বলা হয়েছে। ফ্লাইটস ইনফ্যাক্ট ডাইভার্টেড হচ্ছে, মানে ভারতবর্ষ থেকে যে ফ্লাইটস যায় সেগুলো ডাইভার্টেড হচ্ছে। তো ভারতবর্ষ এটাও স্টেটমেন্টে জানিয়েছে যে অল পসিবল পিসফুল মেজার্স তারা চায় যাতে এই ক্রাইসিসটা মানে ইট বিকামস পিসফুল, কারণ এখন তো খুবই হিংসাত্মক হয়ে আছে। ঠিক, আমি বলছি একটা পরিস্থিতি যখন ভারত এবং নেপালের মধ্যে যে সুসম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, এটা অবনতি হচ্ছিল। আমি বলছি এইটা কি একটা সুযোগ হতে পারে ভারতের কাছে সেই পুরনো সম্পর্কে আবার ফিরিয়ে নিয়ে আসা? হ্যাঁ, আমি তো মনে করি ভারতবর্ষের খুব বড় রোল প্লে করতে পারে এই সিচুয়েশনে, স্পেশালি যেখানে এরম আনরেস্ট। আরেকটা জিনিস, অনেক ভারতীয়রা আছেন নেপালে, তাদের কথা ভেবেও সেটা ভারতবর্ষকে অলসো অ্যাজ এ ভেরি ইম্পর্ট্যান্ট কান্ট্রি ইন দ্য নেবারহুড একটা তো রোল প্লে করা উচিত যাতে এখানে শান্তি ফিরে আসে নেপালে। আমি এইখানে একবার দর্শকদের দেখাতে চাইবো যে পর একের পর এক, এইটা হচ্ছে 2022-এ আপনারা জানেন যে শ্রীলঙ্কায় জনরোষ যে জায়গায় গেছিল। গত বছর আপনাদের দেখিয়েছিলাম যে 5ই অগাস্ট একেবারে জনরোষ, এখানে একটা গণ অভ্যুত্থান হয়েছিল। প্রশ্ন হচ্ছে একই পরিস্থিতির দিকে নেপালও কি যাচ্ছে? এইটা উপপ্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী ফেলে পেটানো হচ্ছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিষ্ণু পৌডেল, তাকে ফেলে পেটাচ্ছে উত্তেজিত জনতা, লাথি মারা হচ্ছে। कपड़ा खोले रहा हो, कपड़ा खोले रहा हो। একটা আমি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে এইখানে আসতে যাবো। রবীন্দ্রনাথ বাবু, মূল প্রশ্ন হচ্ছে তাহলে আবার কি, যত 17 বছরে 14টা সরকার, একটা সরকারও তার টার্ম পূরণ করতে পারেনি। বিভিন্ন জায়গা থেকে শব্দ আসছে, আওয়াজ উঠছে যে রাজতন্ত্র আবার ফিরে আসা উচিত। কোন দিকে যাচ্ছে পরিস্থিতি? দেখুন, সাউথ এশিয়ান যে পলিটিক্স, তার কিন্তু কতগুলো বৈশিষ্ট্য আছে। তার একটা বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ভারত ছাড়া অন্য সব জায়গাগুলোতে ডেমোক্রেসি খুব আনস্টেবল, খুবই আনস্টেবল একটা ডেমোক্রেসির জায়গা থাকে। এর মধ্যে 2001 সালে একটা রাজতন্ত্র, সেটাকে অবসান ঘটিয়ে নেপালে গণতন্ত্র আনবার প্রচেষ্টা হলো। এবং সেখানে যে দলগুলো আছে, আপনি যদি দলগুলোর চেহারা দেখেন, এক নেপাল কংগ্রেস ছাড়া আর বাদ বাকি সব দলের মধ্যে কমিউনিস্ট পার্টির প্রাধান্য সবচেয়ে বেশি। মানে সিপিও, আপনি সিপিএন ইউএমএল বলুন, সিপিএন মাওয়িস্ট সেন্টার বলুন, সোশ্যালিস্ট পার্টি বলুন, সবগুলোতে কমিউনিস্ট পার্টির একটা বিরাট প্রভাব আছে। এবং এই কমিউনিস্ট পার্টির প্রভাবে কিন্তু তখন প্রচণ্ড, অন্তত যেভাবে
চায়নার সঙ্গে যোগাযোগ করেছিলেন, তাতে মনে হয়েছিল চায়না একটা বিরাট রোল প্লে করবে এখানে স্থিতিস্থাপকতা আনতে, স্টেবিলিটি আনতে, স্থিতিশীলতা আনতে, এটা তারা একটা বিরাট রোল প্লে করবে। কিন্তু আমার এইটা দেখতে দেখতে মনে পড়ছিল 1989 সালে চাউসেস্কুর, রোমানিয়াতে চাউসেস্কুর ফিরতে যাওয়া হয়েছিল, একজন কমিউনিস্ট নেতা, তার বাড়িতে সোনার বাথটাব পাওয়া যাচ্ছিল, এবং যখন খুলে দেওয়া হলো তো দেখা গেল যে তার যে জীবন, সেই জীবনের সঙ্গে সাধারণ রোমানিয়ানের কোনো সম্পর্কই নেই। এখানে ঠিক সেই জায়গায় চলে গেছে। আপনি যে প্রচন্ড পুষ্পকমল দহলের কথাই বলুন, আর এখন যিনি অলি শর্মা তার কথাই বলুন, এরা তাদের যে বিশাল ঠিক, এবং এইখানে একটা সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়েছিল #নেপোকিডস, অর্থাৎ যারা ক্ষমতায় রয়েছেন তাদের সন্তানেরা রীতিমতন বিলাসবহুল জীবনযাপন করছেন, আর আম নেপালবাসী তারা দারিদ্র্যের মধ্যে, কর্মসংস্থান নেই, কাজ নেই, বেকারত্ব বাড়ছে। এইগুলো হচ্ছে একের পর এক ক্ষোভের জন্ম দিয়েছে, যে আজকে পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে।